আচ্ছা, আপনাদের কি মনে হয় টাকা পাচার দেশ থেকে কেমনে হয়? বস্তায় ভরে টাকা নিয়ে দেশের বাইরে চলে যায়, অথবা বর্ডার পার করে, অথবা জাহাজে করে, এরকম ভাবে? আমার ছোটবেলা ঠিক তাই মনে হতো। কিন্তু এখন দেখি যে টাকা পাচার হওয়ার সিস্টেম অন্যরকম। মানে লিগ্যাল ভাবেই পাচার করা হয়, কিন্তু একটু ডিফারেন্ট, সেম সেম বাট ডিফারেন্ট। যেমন ধরেন, আমার কাছে আজকে 100 কোটি টাকা আসলো, কিন্তু এটা আমার অবৈধ টাকা। তো আমি এটাকে কিভাবে পাচার করব? দেশের মধ্যে কোনো কিছু করতে গেলে তো করতে পারবো না, কারণ সবাই জিজ্ঞেস করবে, অনেকে জবাব দিয়ে এটা করতে হবে যে আমি কিভাবে এই টাকা পাইলাম, কোথায় পেলাম। তো সেই জন্য এই টাকাকে আমি পাচার করার সিদ্ধান্ত নিলাম। তারপরে আমি কিভাবে পাচার করব? যখন পাচার করা যায়, এই দেশের টাকা, বাংলাদেশের টাকা কিন্তু অন্য দেশে গেলে ওই দেশে আর এটা কাজ করবে না। তো আমার এখান থেকে ডলারে কনভার্ট করে তারপরে নিয়ে যেতে হবে। তো ডলারে কনভার্ট করার জন্য আমি যখন বাংলাদেশ ব্যাংকের কাছে যাব, কারণ বাংলাদেশ ব্যাংকের কাছে ডলার রিজার্ভ থাকে, তো বাংলাদেশ ব্যাংক আমাকে সেম প্রশ্নটাই করবে, তুমি এত টাকা কোথায় পেলে? তো এখান থেকে নেওয়ার অন্য কোনো অপশন খুঁজে বার করতে হবে। ঠিক এই জায়গায় অবৈধ ব্যবসায়ীরা সেম কাজটাই করে, যে বিদেশ থেকে মনে করেন কোনো প্রোডাক্ট কিনবে যার মূল্য আছে 100 কোটি টাকা, কিন্তু যখন ওই একই পণ্য বিদেশির কাছ থেকে কিনবে, তখন সেই ব্যবসায়ীরা ওই বিদেশিদের সাথে গোপনে একটি ডিল করে যে আপনারা এই পণ্যটার দাম 100 কোটি টাকা আমি দিব, কিন্তু আমি ইনভয়েসে লিখে দিবেন আপনি 200 কোটি টাকা, আপনার অ্যাকাউন্টে আমি 200 কোটি দিব, কিন্তু বাকি 100 কোটি টাকা আপনি আমার ওই ওই দেশের একটা লোকের অ্যাকাউন্ট দিয়ে দেয়, যে ওই অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিবেন। তো এইভাবে চুক্তি কনফার্ম করার পরে তখন সে ওই বিদেশের কাছ থেকে পণ্য কিনে 200 কোটি টাকার ইনভয়েসে বাংলাদেশ ব্যাংকের কাছে গিয়ে বলে যে আমাদের এই যে 200 কোটি টাকার পণ্য আনবো বাংলাদেশে, তো আমার ডলার লাগবে, এটা ডলার কনভার্ট করে দেন। তখন বাংলাদেশ ব্যাংকে সেই টাকা, সেই ইনভয়েসটাকে চেক করে, তো 200 কোটি টাকারে ডলারে কনভার্ট করে দেয়। তারপরে সেই ডলারগুলো সেই বিদেশি বিদেশি ব্যবসায়ীর কাছে পাঠিয়ে দেয়। ঠিক সে এইভাবে বাংলাদেশে পণ্য আছে 100 কোটি টাকার, কিন্তু বিদেশে চলে যায় 200 কোটি টাকা। এইভাবে টাকা পাচার হয়। তাছাড়াও আরো আরো কিছু মাধ্যম আছে, যেমন অনেক বড় বড় লোকেরা আছে যাদের ছেলে মেয়েকে বিদেশে পড়ালেখার জন্য পাঠায়। যেহেতু বাংলাদেশের নিয়ম অনুযায়ী এডুকেশন এবং মেডিকেলের খাতে টাকা বিদেশে পাঠানো যায়, অন্য কোনোভাবে পাঠানোর সিস্টেম নাই, বাংলাদেশে লিগ্যাল নাই, শুধু এই দুইটা পন্থা ছাড়া। সেহেতু বিদেশে ছেলে মেয়েদেরকে পাঠিয়ে পড়ালেখার খরচ বাবদ, থাকা খাওয়া খরচ বাবদ এরকম 100-200 কোটি টাকা পাঠিয়ে দেয়, ছেলে মেয়েদের টিউশন ফি প্লাস বিভিন্ন খরচের বাবদ দেখিয়ে। এভাবেও পাচার করা হয়। তাছাড়াও আরো রয়েছে, যেমন মেডিকেলের বাবদ চিকিৎসা করার জন্য বিদেশে যাওয়া হয়, যে গিয়ে ওই হসপিটালের সাথে কন্ট্রাক্ট করে বা চুক্তি করে চিকিৎসার যত টাকা খরচ হয়েছে তার থেকে বেশি অ্যামাউন্টের ইনভয়েস করা হয়, করে তারপরে দেশ থেকে টাকা নেওয়া হয়। তো এতক্ষণ আপনাদের সামনে বললাম যে কিভাবে টাকা দেশ থেকে পাচার করা হয়, বা এগুলো হচ্ছে কিছু কিছু মাধ্যম, এছাড়াও আরো অনেকগুলো মাধ্যম আছে টাকা পাচারের। তো এখন আমরা জানার চেষ্টা করব যে ওরা টাকা পাচার করলে আমাদের কি ক্ষতি, আমরা সাধারণ যে মানুষ আছি আমাদের জন্য কি সমস্যা হয়। আমাদের জন্য সমস্যা হয়, সেটা হচ্ছে বাংলাদেশের মুদ্রাস্ফীতিতে একটা প্রভাব ফেলে। আপনারা জানেন যে মুদ্রাস্ফীতি হয় দেশের সম্পদ এবং অর্থের উপর ভিত্তি করে। যেমন বাংলাদেশে যত পরিমাণ টাকা আছে, বাংলাদেশের সকল সম্পদের মূল্য সেম, সমান সমান হয়। তো যখন বাংলাদেশ ব্যাংকে নতুন করে আবার টাকা ছাপায়, তখন প্রত্যেকটা জিনিসের দাম, সম্পদের দাম বেড়ে যায়, বেড়ে সেই টাকার পরিমাণ সমান সমান হয়ে যায়। তো যখন বাংলাদেশ থেকে টাকাটা বিদেশে পাচার হয়ে যায়, তখন বাংলাদেশ ব্যাংকে সেই সমস্যার ঘাটতি পূরণ করার জন্য নিজে টাকা ছাপানো হয়, টাকা ছাপায় এবং সেই টাকা আবার বাংলাদেশে ছাড়ায়। যে যে কারণে জনগণের কাছে সেই টাকাটা যাওয়ার ফলে যে অতিরিক্ত টাকাটা বাংলাদেশ ব্যাংকে ছাপায়, সে কারণে প্রত্যেকটা প্রোডাক্টের মূল্য সেই পরিমাণ বেড়ে যায়। আর এই কারণে আমাদের পকেটে থাকা টাকা একটা সময় তার নিজের ভ্যালু হারায়। তো আগে যে টাকা দিয়ে আমরা কিছু কিনতে পারতাম, 1 কেজি চাউল পেতাম, তো এখন সেই পরিমাণ টাকা দিয়ে 1 কেজি চাউল পায় না। এর কারণ হচ্ছে এইসব মুদ্রাস্ফীতি। আর এই মুদ্রাস্ফীতির প্রধান কারণ হচ্ছে টাকা পাচার, অর্থ পাচার।